প্রেরণা আর ওয়াসিয়াত শরীফ একে অপরকে ভালোবাসত। ওয়াসিয়াত শরীফ যে প্রেরণাকে ভালোবাসত, তার মৃত্যুর সাথে সাথে ওই প্রেরণার সত্যার মৃত্যু হয়েছে। একটা সুন্দর ভালোবাসার গল্প শেষ হয়েছে। রিপিট, অপূর্ণ থাকেনি গল্পটা। ওয়াসিয়াত শরীফ প্রেরণার ভালোবাসা নিয়ে মারা গেছেন। এখন অনেক প্রেরণা আছে যে শুদ্ধ সিঙ্গেল মাদার। তবে চাইলে আরেকটা অধ্যায় ভদ্রমহিলা শুরু করতেই পারেন। এতে কারো ভাগেই কম পড়ে যাবে না, না তোমার না ওয়াসিয়াত শরীফের। ম্লান হাসে ইহান ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুই তো বিয়ে করেছিস, ইসরাকে ভালোবাসিস, তুই সারা জায়গায় নিজেকে বসে জবাবটা দে, অনুমতি দিয়ে পারলে আমায়। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ওয়াসিয়াত শরীফ, আমি মারা গেছি। আমার এক জন্মের দায়িত্ব আমার স্ত্রী। আমি তাকে আমৃত্যু ভালোবেসেছি এবং আমি সবসময় চাই আমার স্ত্রী ভালো থাকুক। আমাদের পথ চলা ওইটুকুই ছিল। তার মতো জীবনসঙ্গী পেয়ে আমি জীবনে পরিপূর্ণ হয়ে বলেছি। এখন আমার জীবনসঙ্গী তার ভালো থাকার নিমিত্তে যা করতে চায় করুক, যাকে খুশি তাকে গ্রহণ করুক, আমার কোনো আফসোস নেই। এবং যে আমার বউকে ভালোবেসে আগলে রাখতে চায়, আমি অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করি। রাগ নেই তার উপর। ইহান হাঁসফাঁস করে উঠল ভাইয়ের মুখে কথাগুলো শুনে। তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। তাকে এভাবে গুমোট হয়ে থাকলে চলবে না। সবকিছু স্বাভাবিকভাবে নিতে হবে। ওই সমুদ্র নীলার সাথে তার নিঃশব্দে যে বিচ্ছেদ ঘটেছে সেটাও স্বাভাবিকভাবে নিতে হবে। এত আবেগ এই বয়সে সত্যি হাস্যকর। ইরফান ঠায় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর লম্বা শ্বাস ফেলে চলে গেল নিজের রুমে। রুমে ঢুকতেই ইরফান থমকে দাঁড়ালো। প্রণমী হাতের কুচিগুলো মেঝেতে ফেলে দ্রুত আঁচল টেনে ঢেকে নিল বুক। ইরফান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে নকনা করে ঢুকে বেচারিকে বারবার বিব্রত করাটা কি অপরাধ নয় তার? তবে প্রণমী বিব্রত হয়নি। সে খুব ভালো করে জানে এই বাড়িতে এক অস্থির বাদর থাকে, যার স্বভাব হই হই রই রই, এবং তিনি ছাড়া এই ঘরে ত্রিসীমানায় কোনো পুরুষ লোক আসে না, এটাও প্রণমী জানে। এই বাড়ির জামাইরা এখন রয়ে সমঝে হাঁটাচলা করে দোতলায়। বাড়িতে একটা বউ মানুষ আছে তাই। প্রণমী শান্ত থেকে বলে, এটা আপনি? দরজা আটকে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল ইরফান বলল, জি, এটা কি করছো? শাড়ি পরছি, সবাই শাড়ি পরবে আজ। মোয়া তো ভারী ব্যস্ত, তাই নিজে নিজে চেষ্টা করছিলাম। ইরফান গিয়ে মেঝেতে বসলো হাঁটু গেড়ে। প্রণমীর কুচিগুলোতে হাত দিয়ে সেগুলো গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ঠিকঠাকভাবে জড়াতে পারেনি শাড়িটা। এটা ওকে বলতে ইচ্ছা করছে না। বলল, ওদের ডেকে নিল না কেন? স্বামীর এহেন কথায় লাজুক হাসে প্রণমী। নিচু গলায় বলল, একটা কথা বলবো? হুম। আমি শুনতে পাচ্ছিলাম আপনি ঘরেই ঢুকবেন, তাই ওদের ডাকেনি। কেন? এবার মাথা নিচু করে প্রণমী বলে। আপনি আমাকে হেল্প করবেন তাই। কথাটা বলতে গিয়ে যেন প্রণমীর দম বন্ধ হয়ে আসছে। ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। প্রণমীর লাল তিলে দৃষ্টি রেখে বলে, আমি শাড়ি পরিয়ে দেবো তাই বলে? প্রণমী লাজুক হাসে জবাব না দিয়ে মাথা ঝাঁকালো উপর নিচে। ইরফান কি করলো, আচমকা এক টানে খুলে ফেললো প্রণমীর শাড়ি। কেঁপে উঠে দুই হাত আড়াআড়ি করে ধরে ঢেকে নেয় প্রণমী লজ্জায়। শরীরটা থরথর করে কেঁপে ওঠার আগে ইরফান ওকে ঘুরিয়ে নিয়ে অস্থির ভঙ্গিতে শাড়ির একটা কোণা প্রণমীর কোমরে গুজে আঁচল হাতে সামলে নিয়ে ওর চারিপাশে ঘুরতে ঘুরতে ঘোর লাগা কণ্ঠে বলল, চলো তবে শুরু থেকে শুরু করি। আমি শুরু থেকে তোমাকে হেল্প করতে চাচ্ছি। বর এসেছে। সবাই মিলে চাপা গুঞ্জন তুলে হুড়মুড় করে নামছে সিঁড়ি ভেঙে। সেহা বসে আছে চুপচাপ, মাথার দোপাট্টা সামলে। ওর পাশেই বসে আছে প্রেরণা। সে এসেছে কিছুক্ষণ আগে, কোথাও যায়নি। নিচে বড়দের সাথে দেখা করে সরাসরি সেহার কাছে এসেই বসেছে। খানিক সময় পেরিয়ে যেতে উঁচু স্বরে চেঁচামেচি আর হাসির শব্দ পেল ওরা বাইরে। উসখুস করে উঠে সেহা বেনারসি সামলে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে উকি দেয়। এখান থেকে গেটের কাজটা দেখা যাচ্ছে। সেহা দেখতে পেল 1.5 লাখ টাকা দাবি করে ওই লোকটাকে নাস্তানাবুদ করছে ইসি আপু আর ইনু। মুইনজিজ আর প্রীতম ভাইয়াও কোনো অংশে কম নয়। সবাই মিলে ধরেছে লোকটাকে, আর নিজাম দাদু সবার সাথে সমানে তর্ক চালাচ্ছে। সেহার মজা লাগছে খুব দৃশ্যটা দেখে। কোনো পক্ষই কারো থেকে কম না। শুধু ওই লোকটা চুপচাপ একপাশে সরে দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে। কখনো কখনো দাদুকে থামানোর চেষ্টাও করছে। দাদু থামো না। নিজাম মাহমুদ খেকিয়ে ওঠেন নাতির উপর। আমি নিজাম মাহমুদ, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তুই চুপ থাক, রাজা রামমোহন রায় 1.5 লাখ টাকা দিয়ে দিবি। বউ দেখার তোর সইছে না। হাসির রোল পড়ে গেটে। উজ্জ্বল দাদুর ধমক খেয়ে চুপ হয়ে যায়। শান্ত মুখটার দিকে সেহা তাকিয়ে রয় নির্নিমেষ। লোকটার ভাবভঙ্গি দেখে আসলেই মনে হচ্ছে 1.5 লাখ টাকা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে বইয়ের মুখ দেখার জন্য 5 লাখও দিতে রাজি। এমন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে লোকটা। এসব কথা ভেবে ভেবে সেহা লজ্জা রাঙা হচ্ছে বেশি। আচ্ছা, ওই লোকটাকে হঠাৎ অন্যরকম লাগছে কেন? বয়স আর একটু কম লাগছে। ঘটনা কি?
ঘটনাখানিক বাদেই পরিষ্কার হয় সেহার কাছে ওই লোকটা ক্লিন শেভ করেছে। রোদ লেগে চকচক করছে নীলচে ফর্সা ধারালো চোয়াল, লম্বা শরীরটাতে সাদা রঙের শেরওয়ানিটা খুব মানিয়েছে। হঠাৎ সেহা দেখতে পেল রাগী মির্জা তার বউয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে গেটের কাছে। কি ভণ্ড ওই ছেলে! সারাদিন ইশিয়াপুর ইনুকে বুকে এখন নিজেই গেট ধরেছে, পার্টনার হিসেবে আবার বউকেও টেনে নিয়ে যাচ্ছে। সব কটা বদের হাড্ডি, বড় দাদানকে ডেকে সব কটাকে বকা খাওয়ালে কেমন হয়? সেহা একা একা হাসে, সবাইকে দেখে পরপর মনটা খুব খারাপ হয়। এই এতগুলো মানুষের সাথে দূরত্ব বেড়ে যাবে না তোর? না না, এমন দিন সেহার কখনো না আসুক। সেহার জীবনে সবগুলো মানুষ থাকুক যার যার নিজের জায়গা নিয়ে সব সময়। প্রেরণা নির্বাক দৃষ্টিতে বসে বসে দেখছিল সেহাকে। ঠিক এভাবেই তাকে একদিন সাজিয়ে একটা ঘরে রেখে গিয়েছিল তার ফুপি। প্রেরণা কান্নাকাটি করছিল, সে বিয়ে করবে কিন্তু স্বামীর কাছে যাবে না ভাই বোন ছেড়ে। তাই জানালা দিয়ে উকি মেরে এভাবেই দেখেছিল সে। ভীষণ লম্বা চওড়া দানবীয় শরীরের এক লোক তাকে বিয়ে করতে এসেছে। লোকটা নাকি মেজর। আর্মির নাম শুনলেই প্রেরণার ভয় হতো খুব। সব মিলিয়ে বিয়েতেই খুব একটা মত ছিল না তার। কিন্তু যখন লোকটাকে বর বেশে হাসাহাসি করতে দেখলো, প্রেরণা অনিমেষে চেয়ে থেকেছিল তার জীবনের প্রথম পুরুষের দিকে, যে এসেছিল সরাসরি প্রেরণাকে বিয়ে করতে। এক দেখাতেই পছন্দ করে প্রেরণাকে লোকটা। খোঁজ খবর নিতে একদিন সময় নিয়েছিল, প্রস্তাব দিতে 10 মিনিট, বিয়ের আয়োজন করতে লেগেছিল এক দুপুর। বিয়ের গেট ধরেছিল প্রেরণার কাজিনরা। প্রীতম প্রণমী ছোট ছিল, আর প্রীতম তো রেগেই ছিল শওকত ওয়াসিতের উপর। শুরুতে ওরা দুই ভাই বোন দেখতে পারতো না লোকটাকে, তাদের থেকে তাদের আপুকে কেন কেড়ে নিয়ে যাচ্ছে তাই। গেটে লোকটা প্রথমে প্রীতম আর প্রণমীকে আগলে নিয়েছিল, দুটোর কপালে চুমু খেয়ে সবিনয়ে জানতে চেয়েছিল কত টাকা চাও। প্রীতম রাগি রাগি গলায় বলেছিল 30 লাখ। হেসে ফেলেছিল শওকত ওয়াসিদ, বলেছিল মাত্র মাত্র 30 লাখ টাকা দিলে আমাকে তোমাদের আপুর ভাগ দেবে। প্রণমী রেগে রেগে বলেছিল না 90 লাখ। ওসব কথা ভাবতে ভাবতে হঠাৎই হেসে ফেলে প্রেরণা। সেহা অবাক হয়ে বলে, হাসছো কেন প্রেরণা আপু? না কিছু না, তুমি তোমার বর দেখো, ভালো করে দেখো। রাতে এমনিতেও চোখ তুলে তাকাতে পারবে না, এখন মন ভরে দেখে নাও। সেহার গাল দুটো টমেটোর মতো লাল হয় লজ্জায়। প্রেরণার উপর মেকি রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নেয়। প্রেরণা হেসে উঠে দাঁড়ায়। এখানে বসে থাকার কোনো মানে হয় না, তাকে নিচে গিয়ে আন্টিদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। বরপক্ষের মুরব্বী মানুষ বেশি, তাদের আলাদা যত্নের একটা ব্যাপার থাকে তো। ইসি অসুস্থ, ইনু ছোটাছুটি করতে পারে না, প্রণমীও তো কিছুই করতে পারে না। সে এত নিকটাত্মীয় হয়ে এভাবে বসে থাকবে? সেহাকে সেহার মতো ছেড়ে দিয়ে প্রেরণা ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরোতে আচানক ধাক্কা খেলো শক্ত একটা শরীরের সাথে। বাহুতে ব্যথা পেয়ে প্রেরণা হাত টলতে টলতে পিছিয়ে গিয়ে যেই না চোখ তুলল, অমনি কথা হারিয়ে ফেললো মুখের। সরি বলতে গিয়েও বলল না। ইহান চুপচাপ তাকিয়েছে, প্রেরণাও তাই। দোতলার ওই কঞ্জুরে পিনপতন নীরবতা বিরাজমান, যেন কথা বললে সর্বনাশ ঘটে যাবে, যেন জাত চলে যাবে দুজনের। তাই সাবধানতা অবলম্বন। একটা গাঢ় বেগুনি রঙের অর্গানজা শাড়ি পরেছিল প্রেরণা, হাতে গলায় সামান্য গয়না, খোলা চুলগুলো এখনো ভেজা ভেজা। প্রেরণা টেনে নিল ঘুমটা। বরাবর যেমন করে ইহান তলিয়ে যায় ওই হৃদয় বিধ্বংসী সৌন্দর্যে এবারও গেল। কিছু পল বাদে প্রেরণায় নড়ে চড়ে উঠল। ইহানের সাথে তার কথা আছে, কিন্তু সে টের পেল সে কিছু বলতে পারছে না। লোকটার গম্ভীরতা তাকে বাধা দিচ্ছে, তাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে সে। আর ইহান আরো কিছু পলক তার সমুদ্র নীলাকে দেখে চুপচাপ চলে যায় সেখান থেকে বিনা শব্দে। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায়, লোকটার প্রস্থানের দিকে নিস্পন্দ চোখে চেয়ে। বরের আসন সাজানো হয়েছে বাইরের প্যান্ডেলে, ওখানে বরের খিদমত করার জন্য আছে ইনা এবং প্রণমী। ইসির শরীরটা হঠাৎ খারাপ হতে মুইন রেগে ধমকে ওকে দোতলা পাঠালো। সে এখন রুমে শুয়ে আছে। বরপক্ষ থেকে দুজন অতি প্রবীণ ব্যক্তি, নিজাম মাহমুদের বড় দুই ভাই, তাদেরকে বসানো হয়েছে অন্দরে এনে। মুরব্বী বৃদ্ধদের একটু আলাদা যত্নের ব্যাপার থাকে। এ পক্ষ ও পক্ষ মিলিয়ে 18-20 জন বৃদ্ধ লিভিং রুমে বসে আছেন, তাদের আপ্যায়ন করছে আলো। প্রেরণা নিচে নামতেই পরি বলল, তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ না হলে যাও তো বরের আসনের কাছে। ওরা ছোট আর ফাজিল, কি থেকে কি করে ফেললে। নতুন জামাই যদি ওর ফাজলামিতে মাইন্ড করে, তুমি কি একটু তদারকি করো। আন্টি ওখানে ইরফান আছে, মুইন ভাইয়া আছে, ফাজলামো কে করবে? আপনি আমাকে এখানের দায়িত্ব দিন, আমি দাদুদের শরবত খাওয়াচ্ছি, বাইরে যেতে মন চাইছে না আমার। আলো তাই করলো। হেসে হাতের ট্রেটা প্রেরণাকে দিয়ে ওপাশে সরে যায়। প্রেরণাকে দেখে নিজাম মাহমুদ হেসে বললেন, হেই লাভলি লেডি, কি ব্যাপার, তুমি এই বুড়োদের এতটা পছন্দ করো? হাসতে হাসতে এগিয়ে যায় প্রেরণা, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জি, আপনার টানেই তো এখানে এলাম। যখন থেকে আপনাকে দেখেছি আমার তো রাতের ঘুম উড়ে গিয়েছে, মনটা শুধু ছটফট করেছে। হ্যান্ডসাম নিজাম মাহমুদকে কখন একটু দেখবো। বৃদ্ধরা হাসতে হাসতে ভেঙে পড়লেন সবাই প্রেরণার দুষ্টুমিতে।
প্রেরণা মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে সবার হাতে শরবত তুলে দিয়ে ঘুরতেই থমকালো। অদূরে দাঁড়িয়ে আছে ইহান তারই দিকে দৃষ্টি দিয়ে মুগ্ধতা মেশানো মলিন দৃষ্টিতে দেখছিল প্রেরণার খিলখিল হাসি বৃদ্ধদের সাথে। যখনই প্রেরণার দৃষ্টিতে মিলন ঘটল, ওই দৃষ্টির থতমত খেয়ে ইহান চোখ নামিয়ে মুখটা গম্ভীর করে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে বেরিয়ে গেল বাইরে। প্রেরণা দাঁড়িয়ে রইল বিভ্রান্তের ন্যায়। ওদিকে নিজাম মাহমুদ তাকে কি বলছে সে শোনে না। তার সমস্ত মনোযোগ ইহান তাজওয়ার মির্জার উপেক্ষাতেই ছিল। আলো আর পরি ঋতুর সামনে প্রেরণার কথাই বলছিল। আলো বলল, 10টা মেয়ের ক্ষমতা নিয়ে ঘোরে এই মেয়ে। কথায়, আচরণে, মেধায়, পরিশ্রমে, সৌন্দর্যে কেউ একে হারাতে পারবে না।